বাসটা হাতছাড়া হওয়ায় রাতে একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চওড়া পিচ রাস্তা, রাস্তার পাশে বড় বড় উঁচু গাছ আর দুধারে ঘন জঙ্গল। অন্ধকার রাস্তায় সেলফোনের ব্যাকলাইট জ্বালিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি। আকাশে অসংখ্য তারা, তার মধ্যে ধোঁয়া ধোঁয়া মেঘের আনাগোনা অরহ চলছে। ঘড়িতে দেখলাম সবে মাত্র 9:30, কিন্তু চারপাশটা কি নিস্তব্ধ, ভাবাই যায় না। কোন আক্কেলে যে হেয়ালি করে বাস স্টপে গেলাম। ওহ, আমার মতো আস্তগাদা বোধ হয় পৃথিবীতে দুটি নেই। মনেই ছিল না রাত 9টার বাসই শেষ বাস। এরপর আর কোনো সোনামুখী যাওয়ার বাস নেই। রাত করে আর কি লাভ, যা হবার তো হয়েই গেছে। একবার সামনে পিছনে তাকালাম, কোনো জনমানবের চিহ্ন নেই। ঠিকই তো, এখানে এক কে খামোখা বেড়াতে আসবে। মৃদু মৃদু মন্দ মধুর হাওয়া বয়ে যাচ্ছে, তার উপর ছন্দ মিলিয়ে গাছের পাতা শিরশির শব্দ ভেসে আসে। আশেপাশে জঙ্গলের ঝোঁক দেখে মনে ভয় হয়, যদি কোনো প্রকার হিংস্র প্রাণী থেকে থাকে আক্রমণ করলে আমি একা স্থানে অসহায়। মাঝে মাঝে সেখান থেকে নানা রকম উৎকট শব্দ ভেসে আসছে। 10-15 মিনিট হাঁটার পর রাস্তার পাশে একটা আলো দেখতে পেলাম, বৈদ্যুতিক আলো। আলোটা স্থির হয়ে আছে। এতক্ষণ ধরে অন্ধকারের বাহুডোরে চলার পর যখন একটু আলোর দর্শন পেয়েছি, অমনি যেন মনটা খুশিতে ভরে উঠল। দ্রুত এগিয়ে চললাম। একটা চায়ের দোকান এই মাঝ রাস্তায়, টিনের ছাউনি দেওয়া সেই দোকানে একজন রোগা মতন লোক বসে আছেন, বোধহয় ঝিমোচ্ছিলেন। আমি ডাক দিলাম। দাদা শুনছেন? আমার ডাক শুনে তিনি কেমন চমকে উঠলেন, বিচলিত সুরে বললেন, কে? এটাকে? এই যে আমি। আমার সর্বাঙ্গে একবার চোখ বুলিয়ে বললেন, দেখতে তো জ্যান্তই মনে হয়। তো কি বিপদে পড়লে বাবু? না বলতেই জেনে গিয়েছেন। লোকটা খ্যাক খ্যাক করে হেসে উঠল, তারপর বলল, অনেক বছর ধরে এই দোকানে বসে কত রকম অভিজ্ঞতা যে আমার হয়েছে কি বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে এর আগেও অনেকে আপনার দোকানে এই মাঝ রাস্তায় বিপদে পড়ে এসেছে। লোকটি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ। আমি বললাম, ওহ, সোনামুখী তো এখন অনেক দূরে, আর পারছি না। শেষ বাসটা ধরতে পারলাম না। জল আছে? দিন তো একটু। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি। লোকটি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে উঠল। আমি অবাক হয়ে বললাম। কি হলো দাদা? লোকটি আমায় এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, তুমি এই রাস্তা দিয়ে যে এতক্ষণ হেঁটে এসেছো, তোমার সাথে কিছু হয়নি? জলটা নিমেষেই খেয়ে ফেললাম ঢকঢক করে, ভীষণ ভালো লাগলো। কি হবে? তারা ধরেনি তোমাকে? কোনো রকম বিরক্ত করেনি? কারা, চোর ডাকাত? আমাকে ধরলে দুটো জামা কাপড় ছাড়া তেমন কিছু পেতো না। বলে আমি সামনের বেঞ্চে একটু বসলাম। হাঁটতে হাঁটতে পা দুটো ধরেছে, আর পারছি না দাঁড়িয়ে থাকতে। চোর ডাকাতের ভয় এখানে নেই। তাহলে ওই ওই আত্মারা। আত্মা মানে ভূত? হ্যাঁ, আস্তে আস্তে তারা শুনে ফেলবে। আমি সশব্দে হেসে উঠলাম, হাসতে হাসতে বললাম, দাদা, ভূত প্রেত তো এখনকার দিনে চলে না। আর যদি চলে তাহলে তাদের মাথায় গন্ডগোল আছে, তারাই শুনবে। হাসানোর জন্য আর তেমন কিছু পেলেন না। লোকটি ভয়ানক গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে বলল, আমি সত্যিই বলছি, এই বুড়ো বয়সে মিথ্যে বলতে যাব কেন? আমি লোকটার দিকে তাকালাম। হঠাৎই একটা দমকা হাওয়া উঠে ওপরে স্থির আলোটাকে আন্দোলিত করল। শান্ত কণ্ঠে বললাম, এখানে যে ভূত আছে জানলেন কেমন করে? লোকটি ভারী গলায় বলল, আমি নিজেই তাদের হাতে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। বুঝতে পারলাম না, সে অনেক ঘটনা। আমি বললাম, ঘটনাটা বলবেন কি দয়া করে? তুমি যখন নিজেই শুনতে চেয়েছো তাহলে বলবো। বলুন তাহলে। লোকটা জল খেয়ে একটু কেসে নিল, তারপর তার কাহিনী বলা শুরু করলো। সে অনেক বছর আগের কথা, প্রায় 20 বছর আগে। আমার বয়স তখন 25। এখানে সেখানে কাজ করছিলাম। প্রায় অনেক দিন অনেক ছুটোছুটি করার পর একটা তেল কোম্পানির ট্রাকের ড্রাইভার হলাম। রাত্রিকালীন ড্রাইভার, দিনে না রাতেই আমার ডিউটি। ভালোই মাইনে পেতাম। যা পেতাম তার থেকে অল্প কিছুটা নিজের কাছে রেখে বাকিটুকু বাড়িতে পাঠিয়ে দিতাম। সে রাত 10টা-11টার দিকে ট্রাকে করে তেল বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ শুরু হতো। বেশ ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। আমার সহকর্মীরাও ভালো ছিল, মদ খেতে দেখিনি কখনো। মালিক পক্ষও ভালো ছিল।
একদিন ওপর থেকে আদেশ এলো তেলের ক্যানগুলো সোনামুখী গোডাউনে জমা রাখতে। সব তেল ঢাকার গোডাউনগুলো নাকি ভর্তি হয়ে গিয়েছিল। চটপট তৈরি হচ্ছি আদেশ পালনের জন্য। আগে সবসময় আমার সাথে একজন বা দুইজন থাকত, কিন্তু সেদিনকার আমার সাথে কেউ সোনামুখী যাওয়ার কাজ পায়নি। অর্থাৎ আমি একাই যাব। সেদিন ছিল শ্রাবণ মাসের রাত। অঝোরে বৃষ্টি পড়ছে, আমার কোনো নামগন্ধই নেই। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা 1 মিনিটের জন্য থামে। রাস্তার ধারে ড্রেনের জল আটকে গিয়ে সেই বিভৎস অবস্থা। কাদাগুলো জলের সাথে রাস্তার বুকে উঠে এসেছে, আর জুতোর তলা নিয়ে কোনো বাড়িতে বা অফিসে ঘরে ঢোকা যাচ্ছিল না। এমনই দিনে রাতে আমাদের কাজ থেমে থাকলো না। রাত 11:30টার দিকে আমার ট্রাকের চাবি দেওয়া হলো। নতুন বিদেশি ট্রাক। মানুষের যেমন নতুন কিছু পাওয়াতে আনন্দ হয়, তেমনি এই নতুন ট্রাকটা চালাতে পারবো ভেবে মনে মনে খুবই আনন্দ পেলাম। ট্রাকে এক এক করে তেলের ক্যানগুলো দেওয়া হলো, গং ঘটাং শব্দ করে। যখনই আমাকে যাওয়ার সবুজ সংকেত দিল, আমি মহা আনন্দে গাড়িখানা চালু করে যাত্রা শুরু। প্রবল বর্ষণের পরিবেশে নতুন ট্রাকের নতুন সিটে বসে বেশ আরামে চালাচ্ছিলাম এই রাস্তাটা। এখন যেমন চওড়া রাস্তা হয়েছে, আগে তেমনটি ছিল না। তখন চারপাশে আরো বেশি ঝোপঝাড় ছিল। এই রাস্তা দিয়ে মানুষ একা কখনো কোথাও যেত না, ভুলেও না, কারণ এই রাস্তাটি যে অভিশপ্ত। কি কারণ অভিশপ্ত হলো? লোকটি গম্ভীর সুরে বলে উঠল। এখন অবশ্য কোথাও ডাকাতের উপদ্রব হয় না, হলেও খুব নগণ্য। যাই হোক, এই এলাকায় এক দুর্দর্শ ডাকাত ছিল, নাম নীলদর্প সর্দার। প্রতি শনিবার মাঝরাতে অন্ধকারে বের হয়ে গ্রামের সকল লোকজনদের সব লুট করে তাদের বেঁধে এখানে আনা হতো। নীলদর্পের ডাকাত দল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। বন্দুক, রাইফেল, ছুরি, দা সবকিছুই ছিল তাদের কাছে। পুলিশও ভয়ে তাদের সাথে লড়তে যেত না, কারণ তাদের সাথে লড়তে যাওয়া মানে মৃত্যুর জন্য আরো 10 পা বাড়ানো। সাক্ষাৎ জমদূত ছিল এই নীলদর্প ডাকাত, আর ছিল ভীষণ দয়ামায়াহীন। যাদের যাদের বাড়িতে লুট করা হতো, সেই সব বাড়ির প্রত্যেকটা সদস্যকে ধরে এনে এই রাস্তার মাঝে খুন করে পাশের ঝোপঝাড়ে ফেলে দিত। পরের দিন পুলিশ এসে কিছু লাশ উদ্ধার করত, আর কিছু খুঁজেই পেত না। এভাবে এমন মৃত্যু বাড়তে বাড়তে তা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে গ্রাম জনমানব শূন্য হয়ে যাচ্ছিল। তখন পুলিশ অতিষ্ঠ হয়ে বিশাল পুলিশ বাহিনী ও গ্রামবাসীদের নিয়ে নীলদর্পের আস্তানার হানা দেয়। সকলে ধরা পড়লেও নীলদর্প পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে কেউ আর কখনো দেখেনি কোথাও। নীলদর্প ডাকাতকে আর দেখা না গেলেও সে যে খুন করে গিয়েছে, ওই অভাগা মানুষগুলোর আত্মা এই রাস্তায় অতৃপ্ত অবস্থায় বসে রইল। তারা ভয়ঙ্কর, যাকে পাবে তাকেই খুন করে ছাড়বে। সেদিন মনের আনন্দে গুনগুন করে গান গেয়ে গিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। রাস্তা ছিল একদম ফাঁকা। এই বৃষ্টি স্নাত রাস্তায় ট্রাকের গতিটা একটু বাড়িয়ে দিলাম। যখন গতিটা বাড়িয়ে ট্রাক চালাচ্ছি, তখন হঠাৎই মনে হলো কেউ যেন ট্রাকের গতির সাথে সামনে ছুটে আমার দিকে লক্ষ্য রাখছে। পাশের জানালা দিয়ে সেদিকে বারবার তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, কিন্তু যখনই সামনে তাকিয়ে ট্রাক চালাচ্ছি, অমনি আমার মনে হয় আমার ওপর কে যেন নজর রাখছে। ভাবলাম মনের ভুল, এই বৃষ্টি রাতে কত কিছুই না দেখা যায়, এতে ভাবার কি আছে, এই বলে মনকে প্রবোধ দিলাম। আকাশটা লাল হয়ে আছে, তার মাঝে ঘন ঘন বিদ্যুতের শিরা উপশিরাগুলো উদিত হচ্ছে। সাবধানে কিছুক্ষণ চলার পর আমাকে হঠাৎ সজোরে ব্রেক চাপতে হলো।
যা দেখেছিলাম তা রীতিমতো বিস্ময়কর। এত আশ্চর্য হয়েছিলাম যে আমি প্রায় বাক্যহীন হয়ে পড়লাম। দেখি এই ঘোর শ্রাবণ দুর্যোগ রাতে রাস্তার মাঝে একটি বাচ্চা মেয়ে পুতুল নিয়ে একা একা খেলছে। তার আশেপাশে কেউ নেই। রেড লাইটের তীব্র আলো তার সর্বাঙ্গে পড়া সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই। হরেন বাজালাম না, কারণ অতিরিক্ত আওয়াজে মেয়েটা যদি খুব ভয় পেয়ে যায়। তাই জানালার ঝাঁপটা সরিয়ে তাকে ডাক দিলাম। ইঞ্জিনের শব্দ তুললাম, কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। জানালা দিয়ে একটা দুর্গন্ধ ভেসে এলো। কি বিশ্রী গন্ধ, নাড়ি যেন উল্টে যায়। কিছুক্ষণ বসে বসে ভাবছিলাম, এই মেয়ের মা বাবা আছে তো? এই এত রাতে বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় কিভাবে সাহস করে বসে আছে? আমি দেখে তো ব্রেক চাপলাম, কিন্তু অন্য চালকরা যদি না দেখেই গাড়ি চালায় তাহলে নির্ঘাত এই মেয়েটির মৃত্যু হোক। ছাতা মাথায় নিয়ে ট্রাক থেকে নামলাম। হেডলাইটের আলোর জন্য তাকে স্পষ্ট বুঝতে পারছি। এত বৃষ্টি নামতে না নামতেই আমার প্যান্টটা হাঁটু অব্দি ভিজেই গেল। মেয়েটির কাছে গিয়ে স্নেহে ডাক দিলাম, খুকি শুনছো? সে তাকালোও না, সাড়াও দিল না। আপন মনে খেলছে। বৃষ্টির আঘাতে তার শরীর পুরো ভিজে একাকার। তার লম্বা চুলের জন্য মুখটা ঢাকা পড়ে গেছে। এই এক টুকরো মেয়েকে কে এভাবে ফেলে গেল? বোকার মতো শুধু ভাবছিলাম। নিজে ভিজে তার মাথার উপর ছাতা ধরলাম, প্রশ্ন করলাম, হাস্যরসিক ভয়ও দেখালাম। কিছুতেই কিছু হয় না। এমন মেয়ে আমি জীবনে দেখিনি। তার হাতে কয়েকটা আঘাতের চিহ্ন দেখলাম। প্রশ্ন আর শুধু শুধু করলাম না। ধারে কাছে অপ্রত্যাশিত এক বজ্রপাত হলো। আমি ভয় চমকে উঠলাম, আর মেয়েটা কেমন করে যেন কেঁদে উঠল। কয়েক সময় পর আরেকবার বজ্রপাত। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা একদম ঠিক হবে না। মেয়েটাকেও নিরাপদ জায়গায় রাখতে হবে। আমি যখন মেয়েটাকে কোলে নিতে গেলাম তখন বলে লোকটা এক বিকৃত ভয়ে আচ্ছন্ন হয়ে প্রবলভাবে কেঁপে উঠল। আমি উদ্বেগ কৌতূহলে মিশ্র সুরে বললাম, তখন কি? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যখন মেয়েটাকে কোলে নিতে গেলাম তখন টের পেলাম এরই মধ্যে আমার পাশে আর একজন এসে দাঁড়িয়েছে। সে যে কখন কোথা থেকে এলো একটু বুঝতে পারলাম না। আমি ভয় পেলাম। সে আমার কাঁধে খুব জোরে খামচে ধরলো। ব্যথায় মৃদু আঁতকে উঠলাম। এই বৃষ্টির মধ্যেও তার হাতের শীতল স্পর্শ বুঝতে পারছিলাম। বরফের মতো ঠান্ডা সে হাত। রগরগে গলায় গম্ভীরভাবে বলে উঠল, বাচ্চা চুরির মতলব বুঝি? কথাটা শুনে ভীষণ রেগে উঠলাম। তার দিকে তাকিয়ে বললাম, আজব তো, না চিনে না জেনে কি সুন্দরভাবে বলছেন বাচ্চা চুরির মতলব। সেই লোকটির মুখ কাগজের মতো সাদা, খাড়া নাক আর মোটা গোঁফ, খুব লম্বা রোগা মানুষ। আমার কথাটা শুনে সে অদ্ভুতভাবে হেসে উঠল। বলল, আজ যা দিনকাল, এসব তো প্রশ্ন উঠবেই। চারপাশে বাচ্চা চুরি হিড়িক লেগেছে যে। বাচ্চা চুরি করে আমার কি লাভ? কি লাভ? হাতের মধ্যে যখন কড়কড়ে টাকার নোট গুঁজে দেওয়া হবে তখন লাভ হবে না? বিরক্ত হয়ে বললাম, দূর মশাই, আমার কোনো ওইসব মতলব নেই। আমি যে কাজ করি তাতে ভালোই মাইনে পাই। অত শত লোভ আমার নেই। বলে লোকটি উপর নিচে মাথা নাড়ল। আচ্ছা, এই মেয়েটিকে চেনেন? এই মাঝ রাস্তায় বৃষ্টির দিনে এখানে একা একা বসে খেলা করছে। বলে মেয়েটির দিকে তাকালাম। এতক্ষণে মৃদু সুরে সে হঠাৎ গান শুরু করে, আয় রে পুতুল চল ভিজিয়ে এই বৃষ্টিতে, সঙ্গে নিয়ে অনেক ফুল বাঁধবো তোর খোপাতে, আমার সাথে যাবি তুই মাসির বাড়ি। মেয়েটির কণ্ঠে গান শুনে চমকে উঠলাম, কারণ তার গলার স্বর অন্য সব বাচ্চাদের মতন না, কেমন একটা মিশ্রিত গম্ভীর গলা। এই কণ্ঠ শুনে আমার সর্বাঙ্গের মুহূর্তের জন্য কেঁপে উঠল। লোকটি আমার প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে বলল, খেলতে দিন ওকে, অনেকদিন এমন মন মতো খেলতে পারেনি। কি? বুঝতে পারলাম না। মেয়েটাকে তার ইচ্ছে মতো খেলতে দিন, তাকে বিরক্ত করবেন না।
যদি বিরক্ত করেন তাহলে আপনার ভীষণ দুর্ভাগ্য সহ করতে হতে পারে। লোকটা যে কি বলছে না বলছে এক বিন্দুও বুঝতে পারিনি। তার কাগজের মতো সাদা মুখের দিকে শুধু চেয়েছিলাম। ভাবলাম লোকটি কি পাগল, নাকি পাগল না হয়েও পাগলের মতো কথাবার্তা বলছে। এই কথাগুলো বলার কি প্রয়োজন ছিল? বললাম, কোন কারণে আমার কপালে দুঃখ আসবে? লোকটি নিরুত্তর হয়ে রইল। লোকটির মনের ভেতর যে কিছু একটা জট পাকছে বুঝতে পারলাম। হিংস্র হয়ে উঠল। আমি অবাক হলাম। জোর হাওয়া বইছে, রাস্তায় বৃষ্টির জলরাশি যেন হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে। ঘন গাছপালাগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠল। এই দ্রুত বয়ে চলা বাতাসের টানে রাস্তায় দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। কোনো মতে ভারসাম্য রেখে দাঁড়িয়ে রইলাম। হাত থেকে ছাতাটা ততক্ষণে ফসকে গিয়ে কোথাও অদৃশ্য হয়ে গেছে। মেয়েটা তখন সামনে গিয়ে চলেছে। সেই বিভৎস দুর্গন্ধ আবার নাকে এসে ঝাপটা দিয়ে গেল। বৃষ্টিতে দাঁড়িয়ে সময়ের পর সময় ভিজে চলেছি। লোকটাকে দেখলাম হঠাৎই চুপ হয়ে রইল। বোধহয় সে মেয়েটির শিশুসুলভ গান শুনে আনন্দ পাচ্ছে। আমি ভেবেই পাচ্ছি না কি করব। মেয়েটি রাস্তার মাঝে বসে রয়েছে, আর ওই সেই অচেনা লোকটা মেয়েটিকে বিরক্ত করতে মানা করছে। এখন যদি মেয়েটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, লোকটি নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করবে। আমি শান্তিপ্রিয় মানুষ, কত সব ঝগড়া ঝামেলা আমার সহ্য হয় না। আর সোনামুখীতে বেশি দেরি করে গেলেও সমস্যা। উপরের বাবুদের কাছে আমার আবার জবাবদিহি করতে হবে। কেন দেরি হলো? না, আর এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। ট্রাকটাকে পাশ দিয়ে নিয়ে যাব, একদম পাশ দিয়ে। ট্রাকটি যাতে মেয়েটির থেকে অত্যন্ত 10 হাত দূরে থাকে। আমি পেছন ফিরে ট্রাকের দিকে পা বাড়াতেই লোকটা এবার হঠাৎ বলে উঠল, যাচ্ছেন কোথায়? ভদ্র কণ্ঠে বললাম, এখানে কি আর দাঁড়িয়ে থাকা চলে? তেলের ক্যানগুলোকে সময় মতো গোডাউনে পৌঁছে দিতে না পারলে চাকরিটা থাকবে না। তাছাড়া এই দুর্যোগে এই খোলা রাস্তায় স্বাভাবিক মানুষজন নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারবে না। দূরে কোথাও বজ্রপাত হলো। তখন দেখলাম আমার কথাটা শুনে লোকটি কেমন করে যেন হাসলো। মনে ধারণা হলো লোকটি বোধহয় পাগল, আর এই মেয়েটিও। বাচ্চাদের মনে ভয় ডর বলে একটা জিনিস থাকে। এত ঘন ঘন বজ্রপাত হচ্ছে, আর তার সাথে প্রচণ্ড হাওয়া। আমার মতো একজন পরিণত মানুষ ভয়ে মরে যাচ্ছে, তাহলে বাচ্চাদের তো কোনো কথাই নয়। আর ওই লোকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। নিশ্চয়ই পাগলাখানা থেকে পালিয়ে এসেছে লোকটা। এইসব ভেবে যথেষ্ট বিরক্ত হলাম। এমন আজব লোক যে পৃথিবীতে আছে জানতাম না তো। সিটের ওপর একটা বড় প্লাস্টিক বিছিয়ে দিলাম। আমার সারা গা ভিজে গেছে, জল পড়ছে। গিয়ার তুলে ট্রাকটার চাকা ঘোরালাম। ইঞ্জিনের আওয়াজ এই ভারী বৃষ্টির শব্দের কাছে হার মানছে। একদম পাশ দিয়ে খুব নিখুঁতভাবে তাদের পেরিয়ে গেলাম। হেডলাইটের আলো তাদের আগ্রহ করে সামনে গিয়ে পড়ল। ট্রাকের গতি কমিয়ে চালাচ্ছি। যদি সামনে আবার এইরকম আজব প্রাণী নির্বোধের মতো রাস্তার মাঝে বসে থাকে, আমার মনের মধ্যে তখন সেই মেয়েটির ছড়া গান বেজে উঠেছে। আয়রে পুতুল চল ভিজিয়ে এই বৃষ্টিতে, সঙ্গে নিয়ে অনেক ফুল বাঁধবো তোর খোপাতে। আমার সাথে যাবি তুই মাসির বাড়ি পিসির বাড়ি, না গেলে আমার সাথে তোকে আমি দেবো আড়ি। বিরক্ত হলাম। বারবার মন থেকে সেটা ছেড়ে ফেলতে চাইছি, কিন্তু কোনো মতেই পারছি না। শেষে অকারণে হর্ন বাজাতে শুরু করলাম। যদি হর্নের শব্দটা শুনে স্টিয়ারিংয়ের দিকে খেয়াল হয়। প্রায় আধ ঘন্টা চলার পর একটা বাঁক পড়ল। ততক্ষণে বৃষ্টি অনেকটাই কমে গেছে। ট্রাকটা রাস্তার উপর দিয়ে সশব্দে এগিয়ে চলেছে। একটু গুনগুন করে গান শুরু করলাম। বাঁকটা নিরাপদে পেরিয়ে গেলাম।
একটু জল তেষ্টা পেয়েছে, পাশেই বোতল ভর্তি জল রাখা আছে। বোতলটা নিতে গিয়ে চাপা আর্তনাদ করে চমকে উঠলাম। ভয়ে বিস্মিত হয়ে আতঙ্কে কাঠ হয়ে গেলাম। পাশের সিটে একটি স্ত্রী লোক বসে আছে। নববধূর মতো লাগছে। পরনে লাল শাড়ি, হাতে ও গলায় সোনার চুড়ি, গহনা। তার হাতের তালুতে আলতা লেগেছে, কিন্তু সে হাত যেন আগুনে ঝলসে গেছে। গমটা একদম গলা পর্যন্ত নামিয়ে দেওয়া, স্থির হয়ে বসে আছে, এক বিন্দুও নড়ছে না। দেখে মনে হবে লাল শাড়ি পরা এক পুতুল বসে আছে। তার কোলের ওপর বোধ হয় একটা ছোট সিঁদুরের কৌটো। কিছুক্ষণ চুপ করেছিলাম। এই গভীর রাতে একজন স্ত্রীলোক যে আমার পাশে সিটে বসে আছে, বিস্মিত হয়ে ভয় পেলাম। উনি কি আমাকে চেনেন? কখন উঠল, আর উঠলই বা কেন? আমার মন বড় প্রশ্ন কাতুরে। কোনো কিছু দেখলেই প্রথমে সেটা সব কিছু নিয়ে মনে প্রশ্ন জাগে, তারপর বিচার। ট্রাকটার গতি আরও ধীর করলাম। সোজা রাস্তা, পাশের গাছের সবুজ পাতা ঝরে পড়ে আছে। স্টিয়ারিংটা হালকা পাতলা নাড়িয়ে এই রহস্যময় স্ত্রীলোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি কে? কে আপনি? ভেবেছিলাম উনি হয়তো উত্তর দেবেন না, কিন্তু আমি মিথ্যে প্রমাণিত হলাম। ঘোমটার ভেতর থেকে ভারী মেয়েলি গলা ভেসে এলো, নতুন বউ। নতুন বউ? স্ত্রীলোকটি গম্ভীরভাবে ওপর নিচে মাথা নাড়ল। সে এবার তার সেই ঝলসানো হাত মতোগুলো সামনে আরেকটু মেলে ধরল। ট্রাকের ভেতরে ছোট লাইটের আলোতে সেই ভয়ঙ্কর হাত দুটোর দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল। এরকম হাত কি কোনো সাধারণ মানুষের হাত হতে পারে? হাতের শিরা উপশিরাগুলো মারাত্মকভাবে ফুলে আছে। পোড়া হাতের মাংসগুলো ফেটে গিয়েছে জায়গায় জায়গায়, আর ফেটে যাওয়া মাংসের ভেতর থেকে হলুদেটে সাদা কিছু আবছা ভাব বোঝা যাচ্ছে। বুঝলাম সেটা হাড়। ভয়ে ভয়ে বললাম, হাতের অবস্থা এমন কি করে হলো? ভয়ঙ্কর ভারী গলায় তন্দ্রাচ্ছন্ন স্বরে বলল, আগুনে পুড়ে গেছে। বলেই হঠাৎ ঘোমটার ভেতর থেকে চাপা মৃদু কান্না ভেসে এলো। বৃষ্টি এখন টিপ টিপ করে পড়ছে। অনেক দূরে মেঘের মধ্যে বিদ্যুতের শিরা উপশিরা দেখতে পেলাম। মাঝে মাঝে প্রচণ্ডভাবে কিছু সময় পর পর বাতাস বইছে। হালকা ভয়ার্থভাবে বললাম, থাকেন কোথায়? কান্না বিজড়িত গলায় বলল, গৌরবপুরে। গৌরবপুর? তবে এখানে কেন? স্ত্রীলোকটি চুপ করে রইল। আবার বললাম, আপনি এই লরিতে এসে বসেছেন কেন? তাও কোনো কিছু না বলে। আবার আপনি সম্পূর্ণ অপরিচিতা, অচেনা। আপনি যেটাই উঠেছেন সেটা কোম্পানির ট্রাক, সোজা সোনামুখীতে যাবে, অন্য কোথাও যাবে না। আর আপনি উঠলেনই বা কখন? স্ত্রীলোকটি আমার কত শত কথার জবাব না দিয়ে ফিসফিসিয়ে গলায় মৃদু গর্জন করে বলল, এটা আমাদের জায়গা, আর আমাদের জায়গায় যা ইচ্ছে তাই করি। এমন দাদাগিরির কথা শুনতে পেয়ে অনেকক্ষণ বোকার মতো হাঁ করে স্টিয়ারিং ধরেছিলাম। আর চোখে কয়েকবার স্ত্রীলোকটির দিকে তাকালাম। তার চাপা কান্না থেমে গেছে। নির্লজ্জের মতো বসে আছেন। ধীরে ধীরে বললাম, আপনার স্বামী কোথায়? স্ত্রীলোকটি কেমন অদ্ভুতভাবে বলল, আপনার কি অনেক সাহস নাকি? কিছু এখনো বুঝতে পারছেন না? বিস্মিত অথচ শান্তভাবে বললাম, কেন? সে আমার কথার উত্তরে তার ভয়ঙ্কর আগুনে ঝলসে যাওয়া সোনার অলংকার আবৃত অস্বাভাবিক হাত উঠিয়ে সামনের দিকে নির্দেশ দিয়ে বলল, সামনে দেখুন। স্ত্রীলোকটির কথা মতো সামনে তাকাতেই প্রবল আতঙ্কে আমি আর স্টিয়ারিং এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। স্টিয়ারিং ঘুরে গিয়ে রাস্তার পাশে একটা মোটা গাছের সাথে ট্রাকটা ধাক্কা লাগলো। পাক্কিস গতিটা একদম ধীর করে দিয়েছিলাম, না হলে আর বাঁচতামই না। তবুও নাকটা ফেটে গেছে, রক্ত বের হয়ে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, আর আমার বাম চোখে ভীষণভাবে ব্যথা পেয়েছি। ট্রাকটা রাস্তার পাশে একটু নিচু হয়ে দাঁড়িয়েছিল। সামনের অংশের জায়গায় জায়গায় ফাটল ধরেছে। ধীরে ধীরে মুখ তুলে সামনে আবার দেখি খাকি হাফ প্যান্ট পরা খালি গায়ে একটা মাথা কাটা মানুষ দাঁড়িয়ে আছে। মাংস কাটার বড় চকচকে ধারালো ছুরি ধরে দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে রক্ত, কোমরে
তার কোনো মাথা নেই, তার গলার মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে। এমন বিভৎস কাণ্ড থেকে আমার সারা শরীরে রক্তের শীতল স্রোত বয়ে গেল। স্পষ্ট দেখতে পাচ্ছি গলা কাটা একটি মানুষ দাঁড়িয়ে আছে। একদমই আমার চোখের ভুল নয়। এই ভীষণ অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার চমক ভাঙল পাশের সিটে স্ত্রীলোকটির কুড় হাসিতে। পাশে তাকালাম, স্ত্রীলোকটি ট্র্যাকের ভিতরেই নেই। সে বাইরে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে। বিস্মিত হয়ে বললাম, বাইরে গেলেন কেমন করে? রগরগে গলার স্ত্রীলোকটি বলল, কেন এখনো বুঝতে পারছেন না বুঝি? আমি আর তার কথার উত্তর দিতে পারলাম না, কারণ এক গম্ভীর পায়ের আওয়াজে দৃষ্টি অন্যদিকে ঘুরে গেছে। হেডলাইটটা তখনও জ্বলছিল, তার আলো তীব্রভাবে রাস্তার মাঝে পড়েছে। সেই আলোতে দেখলাম মাথা কাটা লোকটি এগিয়ে আসছে। মাংস কাটার ধারালো ছুরিটা শক্ত করে ধরে আছে, হাতের শিরাগুলো বোঝা যাচ্ছে। ভয় আতঙ্ক যখন আমার সম্পূর্ণভাবে গ্রাস করেছিল, তখনই বুঝতে পারলাম ঘটনাটা আসলে কি। আমি অতৃপ্ত প্রেতাত্মার খুন পিপাসার শিকারে পড়েছি। এবার আমি ট্র্যাকের দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলছে না। অসহায়ভাবে পাশে তাকিয়ে দেখলাম ঘোমটা দেওয়া সেই লোকটি আর সেখানে নেই। মাথা কাটা লোকটি এগিয়ে আসছে, আর শো হলো না। জোরে সোরে মারলাম এক লাথি, ধরাম করে দরজাটা খুলে গেল, আর আমি এক লাফে ট্র্যাক থেকে নিজেকে মুক্ত করলাম। আফসোস হলো, কারণ সেই মেয়েটির প্রতি স্নেহ দেখাতে গিয়ে এই অভিশপ্ত রাস্তার বাসিন্দাদের হিংস্র নজরে পড়েছি। আমার মনের মধ্যে ভয়ের রাজত্ব থাকলেও তার মধ্যে কিছু সাহসের অস্তিত্ব রয়েছে। তাই এই মাথাহীন প্রেতাত্মাকে দেখে ভয়ে উত্তরশ্বাসে ছুটে না গিয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে করলো এমন? কি চান? বলা শেষ করতেই পাশ থেকে স্ত্রী কণ্ঠস্বর ভেসে এলো। সেই স্ত্রী লোকটি বলল, ওভাবে কথা বললে হবে না, এখানে আসুন, তারপরে যা বলার বলে একটা সদ্য কাটা মাথা তুলে ধরলো। সেই কাটা মাথার চুলের মুঠি ধরে এদিক ওদিক দোলাতে লাগলো, আর এক পৈশাচিক বড্ড হাসি ছড়ালো। দমকা বাতাসে স্ত্রী লোকের ঘুমটা খুলে গেছে। আতঙ্কিত হয়ে দেখলাম একটা পোড়া মুখ, যার নাক মুখ কিছুই বোঝা যায় না, শুধু দুটো সাদা চোখ বোঝা যায়। তাতে ছোট বিন্দুর মতো অত্যন্ত শুকনো কালো মণি। চোয়ালের এক পাশে কোনো মাংসই নেই, দাঁত কয়েকটা অস্বাভাবিক ভাবে বের হয়ে আছে। সেই মাথাহীন প্রেতাত্মা আর স্ত্রী লোকটির প্রেতাত্মা যখন হিংস্র হয়ে আমার কাছে এলো, আমি তখন ঘুরে দৌড় লাগালাম। কিন্তু কয়েকবার যেতেই দেখলাম আশেপাশের ঝোপঝাড় থেকে তখন শয়ে শয়ে প্রেতাত্মা বেরিয়ে আমার দিকে তেড়ে আসছে। যেন মনে হয়েছিল আমার জন্যই তারা এতক্ষণ অপেক্ষা করছিল। সেই বাচ্চা মেয়েটি আর সেই লোকটিকে দেখলাম, এরা সবাই ভূত, সবার প্রেতাত্মা, সবাই অশরীর। বাচ্চা মেয়েটি তার পুতুলকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আশ্চর্যজনকভাবে পুতুলের ছেঁড়া জায়গা থেকে রক্ত ঝরছে। এদের সবার চোখ ধবধবে সাদা। কে যেন আমার হাত ধরে প্রচণ্ডভাবে মোচড় দিল। ব্যথায় চেঁচিয়ে উঠলাম। চেয়ে দেখি সেই মাথা কাটা লোকটা সঙ্গে সঙ্গে আমার গলা লক্ষ্য করে ছুরিটা চালালো। প্রচণ্ড ভয়ের মধ্যে তখনও আমার মাথাটা গরম হয়নি। সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম এবং একটা ঝটকা মেরে কাটা মুন্ডু প্রেতাত্মার হাত থেকে নিজেকে মুক্ত করে আবার ছুটলাম। সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, বাঁচাও। আমার এই আর্তনাদ প্রার্থনা শুধু আমি একাই শুনলাম। কেউ নেই এখানে যে আমাকে সাহায্য করবে, আর কোনো সচেতন মানুষও এই অভিশাপ রাস্তায় রাত বিরেতে আসে না। এক পর্যায়ে একটু হাঁপিয়ে উঠলাম। দৌড়ানোর গতি কমিয়ে
পেছনে তাকালাম, আর পিছনে তাকাতে আমার শরীরে যেন শত শত কাঁটা ফুটল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বিস্ফোরিত চোখে দেখলাম প্রায় 100 খানেক প্রেতাত্মা তীব্র বেগে অস্বাভাবিকভাবে রক্তাক্ত মুখে আমাকে ধরার জন্য ছুটে আসছে, যেন মনে হয় আমাকে বাগে পেলে কেটে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেবে। এমনই হিংস্রতা তাদের মুখে। কিন্তু তাদের থেকেও তীব্র বেগে আসছে সেই স্ত্রী লোকটি। কুমির যেরকম ভাবে বুকে ভর দিয়ে এগিয়ে আসে, ঠিক তেমনি ভাবে স্ত্রী লোকটি দৌড়ে আসছে, বুকে ভর দিয়ে হাত পাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে আসছে। প্রচণ্ড ভয় ও আতঙ্কে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বলে লোকটা আবার থামলো। এতক্ষণের রুদ্ধশ্বাসে আমি ওনার গল্পগুলো শুনছিলাম। লোকটা আর স্থির হয়ে বসে আছে। বললাম, তারপর কি হলো? লোকটা ভগ্ন কণ্ঠে বলল, দৌড়ানোর এক পর্যায়ে একটা ছোট মাঠ পড়লো, আর সেই মাঠের উপর একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম। আপনার কাছে তো কোনো আলো ছিল না, দেখলেন কেমন করে? লোকটা হেসে বলল, ভয় পেলে মানুষের ইন্দ্রিয়গুলো এতই সক্রিয় হয় যে সেটা ওই পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। বুঝলাম, তারপর বলুন। আমার তখন মনের অবস্থা এমন ছিল যে কোথাও গা টাকা দিতে পারলেই বাঁচি, তাই রাস্তা ছেড়ে সে ভাঙা বাড়ির দিকে ছুটলাম। কয়েকবার পিছলে পড়ে গেছি, কিন্তু মনের জোর কমেনি। বাড়িটা বেশি বড় ছিল না, বোধহয় উপরের ছাদ অর্ধেকটা ভেঙে বাকিটুকু ঝুলছিল। যে কোনো সময়ে বাকিটুকু অংশ ভেঙে পড়তে পারে। বড় বড় পা ফেলে বাড়িতে এসে ঢুকে অন্ধকারে একটা জায়গায় চুপ করে বসে রইলাম। প্রায় 15 মিনিট একইভাবে বসে রইলাম, কোনো আওয়াজ পাচ্ছি না। তো মনে একটা আতঙ্ক তৈরি হলো। কোনো ভয়ানক খুনির সামনে পড়লে যেমন আতঙ্ক তৈরি হয়, তার থেকেও বেশি। প্রায় বেশ খানিকক্ষণ এভাবে চুপচাপ বসে থাকার পর হঠাৎ অপ্রত্যাশিত এক অপ্রাকৃতিক অনুভূতি হতে লাগলো। তখন গাঢ় অন্ধকার আমাকে ততক্ষণে চাপটে ধরেছে। আমার মনের ভেতরে একটা অস্বস্তি ভাব জেগে উঠল। কিছুই দেখতে না পেলেও আমার বাকি ইন্দ্রিয়গুলি বলছে, এই ধরনের বাড়িতে আমি ছাড়া দ্বিতীয় জনের উপস্থিতি রয়েছে এবং সে আমার পাশেই আছে, আমাকে দেখছে সে। কিন্তু অন্ধকারের কঠোর প্রাচীর ভেদ করে কোনো কিছু সচক্ষে দেখা তখন আমার কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাড়িটা অত বেশি বড় নয়, আবার অত ছোটও নয়, পুরো পরিত্যক্ত বাড়ি যাকে বলে আর কি। সেই অস্বাভাবিক অনুভূতিটা হলেও তেমন কিছু ঘটছে না। এই প্রেতাত্মার আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভাড়ের মতো চেপে রয়েছে। যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, ততই যেন ভয় মাদকের নেশা আমার প্রয়াসকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। হঠাৎ পাশ থেকে আবার একটা শব্দ শুনলাম, আরো জড়সড় হয়ে বসলাম। শব্দটা কেমন অদ্ভুত শব্দ। তার কিছুক্ষণ পর যখন মেঘের অন্ধকার বুকের অন্তরাল থেকে প্রচণ্ড দ্রুতগামী আলোর বিচরণ হলো, সেই ক্ষণিকের বিদ্যুৎ চমকানিতে দেখলাম আমার থেকে মাত্র 3 আঙুল তফাতে কালো মানুষের ছায়ার মতো কিছু বসে আছে। ইন্দ্রদেব দয়া করে আবার পৃথিবীর বুকে বিদ্যুৎ ছুঁড়ে মারলেন। স্পষ্ট দেখলাম সেই কালো ছায়াটি এখন লাল শাড়ি পরে ঘোমটা টেনে ঝলসানো হাত দুটো কোলের ওপর রেখে জড়াসন হয়ে বসে আছে। আর কিছুটা দূরে বাচ্চা মেয়েটি রক্তামাখা মুখে আমার দিকে যেন চেয়ে আছে। আমার হৃৎপিণ্ড ইতিমধ্যে বুকের প্রাচীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যেন বিদ্রোহ ঘোষণা করেছে। শুধু বুঝলাম এখানে আশ্রয় নেওয়াটা মূর্খের কাজ হয়েছে। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। তবে সৌভাগ্যক্রমে 4 হাত দূরে একটা ভাঙা জায়গা ছিল, যেটা দিয়ে অনায়াসে আমার সেই পাতলা শরীরটাকে বের করতে পারবো। এরই মধ্যে একটা কান্নার শব্দ ভেসে এলো। একটা বাচ্চার কান্না। সে কান্না শব্দটি এদিক ওদিক যেন ঘুরে বেড়াচ্ছে।
মনে হয় এটা একটা নকল কান্না, যেন এই কান্নার শব্দে এক প্রকার ফাঁক পাতা রয়েছে। সেই কান্নার শব্দটি ছাপিয়ে এবার একটা খসখস আওয়াজ পেলাম। সেই আওয়াজটা খুব ধীরে ধীরে হচ্ছে। সেই খসখস শব্দটা আমার মনকে বিষিয়ে তুলেছিল। দূরে কোথায় যেন একটা প্রচণ্ড বজ্রপাত হলো। তার শব্দ আমার দেহটাকে কাঁপিয়ে দিয়েছে। হঠাৎ তার মনে প্যান্টের পকেটে হাত দিতেই কিছুর অস্তিত্ব টের পেলাম। তাড়াতাড়ি সেটা পকেট থেকে বের করে একটা গ্যাস লাইটার। ভিজে গেছে, তবুও আগুন জ্বলে ওঠার মতো পরিবেশ আছে, কারণ এটা একটা ছোট পলিথিনে মোড়া ছিল। আর 5-7 না ভেবে গ্যাস লাইটটা চাকাটা ঘোরাতেই ফস করে আগুন জ্বলে উঠল। যা দৃশ্য দেখলাম তার জন্য আমি এক বিন্দুও তৈরি হয়নি। সেই বাচ্চা মেয়েটি আমার একেবারে কাছে এসে হাঁকড়েছিল। তার নেগড়ে দাঁতগুলো আর কয়েক সেকেন্ড পরেই গলায় বসিয়ে আমার কণ্ঠনালী সজোরে টেনে ছিঁড়ে দিত। আর পেছনে স্ত্রীলোকটি উল্টো পা নিয়ে হাওয়ায় ঝুলে আছে। আগুনটা জ্বলতেই বাচ্চা মেয়েটি কিছুটা পিছু হটলো। তারপর হঠাৎ দেওয়াল বেয়ে উঠে মাথা সম্পূর্ণ পিছনে ঘুরিয়ে আমার দিকে কুনজরে চেয়ে থাকলো। স্ত্রীলোকটা হাওয়া থেকে নিচে এসে দাঁড়ালো। তার উল্টো পা দুটো আগুনে ঝলসানো। উঠে দাঁড়ালাম। গ্যাস লাইটটার সামান্য অগ্নিশিখা যেন আমার অস্ত্র যাওয়া সূর্যকে তেজদীপ করেছে, যেন আমায় হাস্যকরভাবে সাহস যোগাচ্ছিল। কিন্তু এই মুহূর্তটা কয়েক মুহূর্তের জন্য মাত্র। সেই স্ত্রীলোকটি তখন মাটি থেকে এক আঙুল ওপরে উঠে আমার দিকে ধীরে ধীরে আসতে লাগলো। আমি তখন পাগলের মতো বলছিলাম, এসো না কাছে, এসো না বলছি, আগুন লাগিয়ে দেবো কিন্তু, আগুন আগুন। আমার ওই সময় একটু সাবধান হওয়া উচিত ছিল। পেছনে কয়েকটা খসে পড়া ভাঙা ইটের টুকরো পড়েছিল, যেগুলিতে পা দিয়েই আমি উল্টো হয়ে মুখ থুবড়ে পড়ি। আর গ্যাস লাইটারটা দূরে ছিটকে পড়লো। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকূপ হয়ে উঠল, যেন এই অদীপ্ত প্রেতাত্মাদের সাথে সাথে এই ভয়াল অন্ধকারও আমার ভয়ঙ্কর মৃত্যুর উদযাপন করতে চায়। তাই তারা আমাকে ঘিরে রাখছে বারবার। হাতে ভর দিয়ে সামান্য উঠে বসতেই একটা খসখসে ঠান্ডা হাত আমার চুলের মুঠি ধরে পাশের দেওয়ালে টেনে নিয়ে ফেলে। গলা টিপে ধরলো। এত জোরে গলা টিপে ধরেছিল যেন মনে হচ্ছিল আমি যেন দেওয়ালের সাথে গেঁথে যাচ্ছি। ছটফট করতে লাগলাম, ভীষণ ছটফট। আমার জিভ বের হওয়া শুরু হচ্ছিল। চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে এলো। হাতগুলো এবড়ো থেবড়ো দেওয়ালে ঘষা লাগার ফলে চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়া শুরু হয়েছিল। আমার নিজেরই অজান্তে একটা গোয়ানি হতে লাগলো। হাতটাকে চেপে ধরলাম, সর্বশক্তি দিয়ে টেনে গলা থেকে হাতটা একটু সরাতেই প্রাণপণে শ্বাস দেহে ভরে নিয়ে আবার সেই হাতটা টেনে ধরেছি। ভীষণ শক্তি সে হাতের। হঠাৎ অপ্রত্যাশিতভাবে কেউ যেন কিছু মন্ত্র উচ্চারণ করলো। তারপর কিছু জলে ছিটে এসে গায়ে পড়লো। আমায় বাঁচান, আমায় বাঁচান। তোর ভয় নেই, এরা আর তোকে কিচ্ছু করতে পারবে না। এবার বলতো তুই এই ঘরে ঢোকার সাহস পেলি কেমন করে? বলতে গিয়ে বারবার কথা জড়িয়ে যাচ্ছিল, যেন বোবা ভূত তান্ত্রিকের অলক্ষ্যে আমার উপর ভর করেছে। ওনাকে কোনো মতে বুঝিয়ে বললাম। গম্ভীরভাবে অত্যন্ত ভারী গলায় বললেন, বুঝেছি, এখানে ভূত পেতনির দোষ নেই, দোষটা আসলে তোর। রাতের বেলা এই পথে কেউ যায়? অন্য রাস্তা আছে তো, ওখান দিয়ে যেতে পারলি না ব্যাপারটা? ঘাবড়ে যাওয়া কণ্ঠে বললাম, সময় কম। মাঝপথে থামিয়ে দিয়ে তিনি ভয়ঙ্কর গর্জন করে ধমকে সুরে বললেন, সময় বাঁচাতে গিয়ে এখন কি হলো? কি হলো? আমি যদি এই সময় না আসতাম কি হতো তখন? বের করে তো এই প্রেতাত্মাদের রাতে প্রাণটা যেত। এখন আমার ইচ্ছে করছে তোকে আমি চিবিয়ে খাই। ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। যা পালা এখান থেকে। তারপর সেদিনকার মতো সেখান থেকে তান্ত্রিকের কৃপায় পালিয়ে গেলেও সেই তান্ত্রিক বাবার সঙ্গ ছাড়লাম না। তবে আমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তিনি আমাকে তন্ত্রবিদ্যা শিখিয়ে দেন এবং আমাকে শিষ্যরূপে গ্রহণ করেন। আমি যখন রাত বিরেতে এই রাস্তা দিয়ে যাই তখন সেই প্রেতাত্মাগুলো আমার পিছু নেয়, তবে কাছে আসতে পারে না, কারণ আমার মধ্যে এখন তন্ত্রমন্ত্রের শক্তি রয়েছে। আমি কোনো এখানে দোকান দিতে আসিনি। রাত বিরেতে যারা এখানে ভুল করে আসে তাদেরকে প্রেতাত্মার কবল থেকে বাঁচাতে এখানে ছোট্ট একটা দোকানের মতো করলাম, যাতে তারা নিরাপদে থাকতে পারে। আমার মোহ কাটলো। লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললাম, বাহ, দারুণ গল্প। গল্পটা বেরোলে কিন্তু বেশ নাম হবে আপনার। তবে কি জানেন তো, আমার না এসব বিষয়ে কোনো রকম বিশ্বাস না থাকলে শুনতে বেশ মজা লাগে। তাহলে ওই দিকে দেখো, বলে আঙুল দিয়ে নির্দেশ করলো। আর সেই দিকে তাকাতেই আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। এ কি?
কে যেন লাল শাড়ি পরে ঘোমটা টেনে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার পাশে একটা মাথা কাটা দেহ, হাতে বড় চওড়া ছুরি নিয়ে তার রাস্তার মাঝে ঘষে চলেছে সশব্দে।